রাত ১২টার সময় সে ছিল এক অসহায় স্বামী যাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সকাল ৮টার সময় সেই ব্যক্তি লাল বাতির গাড়িতে চড়ে শহরের মালিক হয়ে ফিরল। এক ধনী ব্যক্তির অভদ্রতা কিভাবে রাতারাতি তার পুরো সাম্রাজ্য ছাই করে দিল, এই গল্পটি আপনার হোশ উড়িয়ে দেবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শহরের সেই বিলাসবহুল রয়্যাল হেরিটেজ কলোনিতে আজ উৎসবের আমেজ ছিল। দিওয়ালির চেয়েও বেশি আলো আর নক্ষত্রের চেয়েও বেশি চকমক মিস্টার খান্নার সেই বিশাল বাংলো থেকে উপচে পড়ছিল। উপলক্ষ ছিল তার মেয়ের বাগদান। শহরের বড় বড় ধনী ব্যক্তি, দামি গাড়ি আর রেশমি পোশাকের মেলা বসেছিল। বাতাসে দামি পারফিউমের সুগন্ধ ছিল, কিন্তু সেই বাতাসেই এক অদ্ভুত অহংকারও মিশেছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যেন আকাশও মাকির এই লোক দেখানো আড়ম্বরকে দইয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই বৃষ্টির মাঝেই একটি পুরনো ভাঙাচোরা সাইকেল বাংলোর লোহার বিশাল গেটের সামনে এসে থামল। সাইকেল আরোহী ব্যক্তিটি পুরোপুরি ভিজে গিয়েছিল। সে একটি সস্তা রেইনকোট পরেছিল, আর তার নিচ দিয়ে উকি দিচ্ছিল একটি পুরনো শার্ট ও খাকি ট্যান্ট। এটি ছিল রাহুল। মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, এমন এক শান্তি যা প্রায়ই ঝড়ের আগে সমুদ্রে দেখা যায়। রাহুল সেখানে তার স্ত্রী সোনমকে নিতে এসেছিল। সোনম, যে খান্না পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিল, ভেতরে পার্টিতে সাহায্য করতে গিয়েছিল। রাহুল জানত যে তার সেখানে যাওয়া আভিজাত্যপূর্ণ মানুষেরা পছন্দ করবে না। গত ৬ মাস ধরে রাহুল শহরে একটি নির্মাণাধীন সাইটে নাইট শিফটে সুপারভাইজারের কাজ করছিল, যাকে লোকে প্রায়ই দারোয়ান বা চৌকিদার মনে করত। রাহুল গেটের ভেতরে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দিল। ওহে ভাই, কোথায় যাচ্ছ? এটা মেহমানদের জায়গা। ডেলিভারি থাকলে পেছনের রাস্তা দিয়ে যাও, গার্ড কর্কশ স্বরে বলল। রাহুল বিনয়ের সাথে বলল, আমি ডেলিভারি বয় নই, আমি সোনামজির স্বামী, উনাকে নিতে এসেছি। তখনই এক জোরালো আওয়াজ শোনা গেল, আরে, এই ভিজে ইঁদুরটা আমাদের গেটে কে দাঁড়িয়ে আছে? ইনি ছিলেন মিস্টার খান্না। তার পেছনে সোনামও ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল, যার চোখে নিজের স্বামীকে এই অবস্থায় দেখে জল টলমল করছিল। খান্না সাহেব রাহুলের কাছে এলেন, ওপর থেকে নিচ পর্যন্ত তার অবস্থা দেখলেন এবং জোরে হেসে উঠলেন। সোনাম, তাহলে এই তোমার রাজকুমার? আমি শুনেছিলাম তোমাদের সময় খারাপ যাচ্ছে, কিন্তু এত খারাপ যে এখন আমাদের বাড়ির পার্টিতে চৌকিদারও অতিথি হয়ে আসবে। পুরো মাহফিলে পিন পতন নীরবতা নেমে এলো। মানুষ টানাকানি করতে লাগল। রাহুল চুপ থাকল। সে নিজের মুঠি শক্ত করল, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের করল না। খান্নার মন এতেও ভরল না। তিনি নিজের পকেট থেকে ১০০ টাকার একটি কড়কড়ে নোট বের করে রাহুলের দিকে বাড়িয়ে দিলেন। শোনো, যখন এসেই পড়েছ তখন এক কাজ করো, বাইরে মেহমানদের গাড়িগুলো রাখা আছে, সেগুলোর দিকে নজর রাখো। চৌকিদারিই তো করো না, আজ আমাদের জন্যেও করে নাও, এই টিপসটা রেখে দাও। খান্না সেই নোটটি রাহুলের হাতে দিলেন না, বরং কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। সোনাম ফুপিয়ে উঠল, মামাজি প্লিজ। রাহুল ধীরে ধীরে নিচু হল, কিন্তু সেই নোটটি তুলল না। তার চোখে এখন জল নয়, বরং এক ঠান্ডা আগুন ছিল। সে খান্না সাহেবের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত সংযমের সাথে বলল, খান্না সাহেব, সময় আর অবস্থান বদলাতে দেরি লাগে না। আজ আমি আপনার চোখে চৌকিদার, হতে পারে কাল আমি সেখানে দাঁড়িয়ে থাকব যেখান থেকে আপনাকে ওপরের দিকে তাকাতে হবে। খান্না হাসতে হাসতে বললেন, যাও ভাই, গেট বন্ধ করো, পাছে এর দারিদ্র্য আমাদের পার্টি নষ্ট করে দেয়। রাহুল নিজের সাইকেল ঘোরালো এবং অন্ধকারের দিকে এগিয়ে গেল। সোনামও পার্টি ছেলেকার পেছনে ছুটল। শহর থেকে দূরে এক নির্জন বাসস্টপে রাহুল নিজের সাইকেল থামাল। সুনাম কাঁদছিল। রাহুল, চলুন আমরা এই শহর ছেড়ে চলে যাই। আমি আর অপমান সইতে পারছি না। আপনার এই দারিদ্র্য, এই অসহায়ত্ব। রাহুল সোনামের চোখের জল মুছিয়ে দিল। আজ তার মুখে সেই অসহায়ত্ব ছিল না। সোনাম, কাঁদা বন্ধ করো। আজ পর্যন্ত আমি তোমার কাছে একটি অনেক বড় কথা লুকিয়েছিলাম। আমার কসম ছিল যে যতক্ষণ আমার কাজ শেষ হবে না, আমি নিজের পরিচয় প্রকাশ করব না। কিন্তু আজ খান্না একজন স্বামীকে নয়, বরং আইনকে চ্যালেঞ্জ করেছে। রাহুল তার পুরনো জ্যাকেটের ভেতরের পকেট থেকে একটি আইডি কার্ড বের করে সোনামের হাতে দিল। সোনাম মোবাইলের আলোতে সেটি পড়ল। তাতে লেখা ছিল, রাহুল প্রতাপ সিং, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, স্পেশাল ক্যাডার। সোনামের চিৎকার বেরিয়ে এলো। সে মুখে হাত দিয়ে ফেলল। রাহুল, তুমি ডিএম? রাহুল শান্তভাবে মাথা নাড়ল। হ্যাঁ সোনাম, আমি কোনো মজুর বা চৌকিদার নই। আমি একজন আইএএস অফিসার। গত ৬ মাস ধরে আমি এই শহরে আন্ডারকভার বা গুপ্তভাবে শ্রমিকদের মাঝে থাকছিলাম। আমি জানতে চেয়েছিলাম এই শহরের মাফিয়ারা আর খান্নার মতো লোকেরা কিভাবে গরিবদের শোষণ করে। এটা আমার সিক্রেট মিশন ছিল। আমার অকাঠ্য তথ্য প্রমাণ দরকার ছিল।
যা আমি পেয়ে গিয়েছি। রাহুল নিজের ফোন বের করল। স্ক্রিনে নাম জ্বলে উঠল, কমিশনার। সে নম্বর ডায়াল করল। হ্যালো স্যার, আমি রাহুল। জি, আমার গ্রাউন্ডওয়ার্ক শেষ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাল সকালে চার্জ নিচ্ছি। আর হ্যাঁ, সেই রয়্যাল হেরিটেজ ফাইলটি আর আমার টিম তৈরি রাখবেন। ফোন কেটে গেল। বিজলি চমকাল, আর সেই আলোতে রাহুলের মুখ দেখা গেল। এখন সেখানে একজন শ্রমিকের অসহায়ত্ব নয়, বরং একজন শাসকের তেজ ছিল। শহর ঘুমাচ্ছিল। খবর ছিল না যে চৌকিদার কাল পর্যন্ত ছেঁড়া পোশাকে সাইকেলে ঘুরত, কাল সকালে সে লাল বাতির গাড়িতে বসে শহরের হিসেব নিতে আসছে। খান্না সাহেব নিজের জয়ের নেশায় চুর ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি যে সিংহকে ঘুমন্ত ভেবে বিরক্ত করেছেন সে এখন জেগে উঠেছে। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ শুরু করার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন যে আপনারা আমাদের কোন শহর থেকে দেখছেন। এবার চলুন জানি গল্পে আগে কি মোড় এলো। গতরাতের মুষলধারে বৃষ্টি এখন থেমে গিয়েছিল। আকাশ পরিষ্কার ছিল, ঠিক ধোয়া কাঁচের মতো। সূর্যের প্রথম কিরণ রয়্যাল হেরিটেজ কলোনির ভেজা রাস্তায় পড়ছিল। শহর নিজের গতি ফিরে পাচ্ছিল, কিন্তু মিস্টার খান্নার বিলাসবহুল বাংলোতে এখনও নীরবতা বিরাজ করছিল। গতরাতের পার্টি আর অহংকারের ঘোর এখনও কাটেনি। মিস্টার খান্না নিজের মখমলের বিছানায় গভীর ঘুমেছিলেন। তখনই হঠাৎ এক তীব্র কান ফাটানো আওয়াজ সেই শান্তিকে চিরে দিল। এটি কোনো পাখির ডাক ছিল না, বা কোনো দুধওয়ালার ঘণ্টি নয়। এটি ছিল সাইরেন। একটা নয়, দুটো নয়, বরং পুরো এক কাতার পুলিশ আর প্রশাসনের গাড়ির সাইরেনের আওয়াজ এত জোরে ছিল যে বাংলোর কাঁচ থরথর করে কেঁপে উঠল। খান্না ধরফর করে উঠলেন। কি আপদ! সাত সকালে! তিনি বিড়বিড় করলেন, আর রাগে ব্যালকনির দিকে দৌড়ে গেলেন। ব্যালকনি থেকে তিনি যা দেখলেন তাতে তার শ্বাস আটকে গেল। তার বাড়ির প্রধান গেটের বাইরে, যা তিনি কাল রাতে এক গরিবের জন্য বন্ধ করে দিয়েছিলেন, আজ সেখানে গাড়ির এক লম্বা রাজকীয় বহর দাঁড়িয়েছিল। নীল আর লাল বাতি জ্বলছিল। দুটো পুলিশ জিপ সামনে, একটি এসকর্ট ভ্যান পেছনে, আর মাঝখানে একটি কালো চকচকে সেডান, যার বোনেটের উপর তেরঙ্গা আর ভারত সরকারের প্রতীক জলজল করছিল। খান্নার ঘাম ছুটতে লাগল। এত পুলিশ আমার বাড়িতে! তিনি পাগলের মতো নিচে দৌড়ে গেলেন। নিচে লনে তার চাকর এবং কাল রাতের কিছু থেকে যাওয়া অতিথি আগেই জমা হয়েছিল। সবার মুখে আতঙ্কের ছাপ। গেটে ভিড়ের মাঝে সোনামও দাঁড়িয়েছিল। সে একটি সাধারণ শাড়ি পরেছিল, কিন্তু আজ তার মাথা উঁচু ছিল। তার চোখে ভয় নয়, বরং এক বিজয়ের হাসি ছিল। সে জানত সেই কালো গাড়ির কালো কাঁচের পিছনে কে বসে আছে। খান্না চিৎকার করে উঠলেন, ইন্সপেক্টর, এটা কি তামাশা? আমার বাড়ির সামনে সাইরেন কেন বাজাচ্ছেন? জানেন না আমি কে? তখনই সেই কালো সেডানের পেছনের দরজা খুলল। একজন উর্দিধারী অর্ডালি দৌড়ে এসে দরজা খুলল এবং স্যালুট মারল। একটি কালো চকচকে জুতো মাটিতে পড়ল। কাল রাতের কাদামাখা ছেঁড়া জুতোর জায়গায় আজ সেখানে ক্ষমতা আর শৃঙ্খলার চকমক ছিল। গাড়ি থেকে এক ব্যক্তি বের হলেন। উচ্চতা সেই একই ছিল, মুখও সেই একই, কিন্তু মেজাজ পুরোপুরি বদলে গিয়েছিল। তিনি একটি চমৎকার ফিটিং করা স্টিল গ্রে রঙের স্যুট পরেছিলেন, চোখে কালো চশমা, হাঁটার ভঙ্গিতে সিংহের মতো গাম্ভীর্য, এবং মুখে এমন এক ভাব যা দেখলে বড় বড় অপরাধীও কেঁপে উঠবে। এটি রাহুল ছিল, কিন্তু এটি সেই অসহায় রাহুল ছিল না যে কাল রাতে ভিজতে ভিজতে দাঁড়িয়েছিল। এটি রাহুল, এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, সেই আধিকারিক যার একটি সইয়ে শহরের ভাগ্য বদলে যেতে পারত। খান্নার কণ্ঠস্বর, তার অহংকার সবকিছু যেন গায়েব হয়ে গেল। তার চোখ ছানাবড়া হয়ে গেল। তুমি তুমি তো সেই চৌকিদার! তার মুখ দিয়ে কোনো মতে এই শব্দগুলোই বেরোল। রাহুল নিজের কালো চশমা ধীরে ধীরে খুলল এবং কোটের পকেটে রাখল। তার চোখে কাল রাতের সেই আগুন এখন এক গভীর শান্ত সমুদ্রে পরিণত হয়েছিল। সে খান্নার দিকে তাকালও না এবং সরাসরি পাশে দাঁড়িয়ে থাকা এডিএমকে জিজ্ঞেস করল, মিস্টার ভার্মা, এটাই কি সেই সম্পত্তি যার জবরদখল আর অবৈধ নির্মাণ ফাইল নম্বর 402-এ নথিভুক্ত আছে? ভার্মাজি নিচু হয় বললেন, জি স্যার, খান্না বিল্ডার্স সরকারি জমি দখল করে এই বাগান আর পার্কিং বানিয়েছে। নোটিশ 3 বার পাঠানো হয়েছিল, কিন্তু ওনারা কখনো জবাব দেননি। খান্না কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন হাত জোর করে। আরে রাহুলজি, আপনি এসব কি? কাল তো দেখুন স্যার, আমরা তো আত্মীয়, সোনম আমার ভাগ্নি। রাহুল হাতের এক ইশারায় তাকে থামিয়ে দিলেন। সেই ইশারা এতই কঠোর ছিল যে খান্নার পা সেখানেই থমকে গেল। রাহুল ধীরে ধীরে হেঁটে খান্নার কাছে এলো। এখন দুজনের মাঝে সেই একই দূরত্ব ছিল যা কাল রাতে ছিল। পার্থক্য শুধু এতটুকুই যে কাল খান্না ওপরে সিঁড়িতে ছিলেন আর রাহুল নিচে কাঁদায়। আজ রাহুল আইনের উচ্চতায় ছিলেন আর খান্না ভয়ের গভীরতায়।
রাহুল অত্যন্ত ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, খান্না সাহেব, কাল রাতে আপনি একটি প্রশ্ন করেছিলেন না যে আমার অকাত কি? সে চারদিকে দাঁড়িয়ে থাকা পুলিশ ফোর্স আর প্রশাসনিক কর্মকর্তাদের দিকে ইশারা করল। আমি গত 6 মাস ধরে আন্ডেল কাভার হয়ে এই শহরের লেবার সাইটগুলোতে আর ফ্যাক্টরিগুলোতে কাজ করছিলাম। আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম আপনারা ধূর্ত ধনীরা আমার মজুর ভাইদের সাথে কেমন ব্যবহার করেন। আমি প্রমাণ খুঁজছিলাম, আর কাল রাতে আপনার পার্টিতে আমি আমার শেষ উত্তরটিও পেয়ে গিয়েছি। খান্নার গলা শুকিয়ে গেল। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমি চিনতে পারিনি। রাহুল এক ফিকে বিদ্রুপাত্মক হাসি দিল। মানুষের পরিচয় জামাকাপড় দেখে করার অভ্যেসই আপনাকে ডুবিয়ে দিল খান্না সাহেব। কাল যখন সেই 100 টাকার নোটটি কাঁধায় ছুঁড়েছিলেন, তখন আত্মীয়তার কথা মনে পড়েনি? যখন আমার স্ত্রীর চোখে জল ছিল, তখন আত্মীয়তার কথা মনে পড়েনি? আইন আত্মীয়তা দেখে না, প্রমাণ দেখে। রাহুল তার অ্যাসিস্ট্যান্টের দিকে হাত বাড়াল। অ্যাসিস্ট্যান্ট একটি মোটা ফাইল রাহুলের হাতে তুলে দিল। রাহুল ফাইলটি খান্নার বুকে হালকা করে চাপড়াল। এটি আপনার অবৈধ ফ্যাক্টরি, মজুরদের শোষণ, কর ফাঁকি আর জমি দখলের পুরো কুষ্ঠি। যে প্রমাণ আমি মজুর সেজে জমা করেছি তা আপনাকে আগামী 10 বছর জেলের ভাত খাওয়ানোর জন্য যথেষ্ট। কাল রাতে আমি স্বামী হিসেবে এসেছিলাম, তো আপনি তাড়িয়ে দিয়েছিলেন। আজ আমি কালেক্টর হিসেবে এসেছি। এবার বলুন, আমাকে বাইরে বের করবেন নাকি নিজে বাইরে আসবেন? পরিবেশে মৃত্যুর মতো নীরবতা ছিল। খান্নার ধনী বন্ধুরা যারা কাল হাসছিল তারা এখন আড়াল হওয়ার চেষ্টা করছিল। তখনই রাহুলের কিছু মনে পড়ল। সে নিজের পকেট থেকে মানিব্যাগ বের করল এবং তার থেকে একটি কড়কড়ে 100 টাকার নোট বের করল। সে খান্নার একদম কাছে গেল এবং সেই নোটটি ওনার কোটের ওপরের পকেটে রেখে দিন। যখন সময় খারাপ আসে তখন প্রায়ই আপনজনরাও সঙ্গ ছেড়ে দেয়। তখন এই 100 টাকা হয়তো জেলের ক্যান্টিনে চা খাওয়ার কাজে আসবে। এতটুকু বলে রাহুল ঘুরল। তার হাঁটার ভঙ্গিতে একজন বিজয়ীর ছন্দ ছিল। সোনম তাকে দেখল আর রাহুল তাকে এক আশ্বস্ত দৃষ্টি দিল। রাহুল গাড়িতে বসল। গাড়ির বহর বেরিয়ে গেল। পেছনে ধুলোর এক কুণ্ডলি রেখে গেল, যাতে খান্না নিজের চোখেই ছোট হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কিন্তু রাহুল জানত যে আসল লড়াই এখনও বাকি আছে। খান্না ছিল শুধুমাত্র একটি ছোট ঘুঁটি। এই শহরে দুর্নীতির শিকড় অনেক গভীরে ছিল। শহরে আরও এক শক্তি ছিল, সেঠ বিক্রমজিৎ সিং, যে এই পুরো মাফিয়া চক্রের সর্দার ছিল। রাহুলের গাড়ি সেই কলোনি থেকে বের হতেই তার সরকারি ফোন বেজে উঠল। রাহুল ফোন ধরল। ওপাশ থেকে একটি ভারী আর দাপুটে আওয়াজ এলো। কালেক্টর সাহেব, অভিনন্দন নতুন পোস্টিংয়ের জন্য, কিন্তু খান্নাকে নেড়ে আপনি মৌচাকে হাত দিয়ে ফেলেছেন। এই শহর ফাইল দিয়ে নয়, আমার ইশারায় চলে। স্বাগতম শহরের আসল জঙ্গলে। ফোন করার ব্যক্তিটি ছিলেন সেঠ বিক্রমজিৎ। রাহুলের মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। সেই হুমকিপূর্ণ ফোন কলটি পরিষ্কার করে দিয়েছিল যে লড়াই এখন আর পারের হবে। সেঠ বিক্রমজিৎ সিং শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী আর বাহুবলী ছিল। খান্নার মতো লোকেরা তো কেবল তার ইশারায় নাচা পুতুল ছিল। রাহুল অফিসে পা রাখতেই সিস্টেমের ক্ষমতার আন্দাজ পেয়ে গেল। সেঠ নিজের ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছিল। দুপুর হতে না হতেই শহরের সবচেয়ে বড় ট্রান্সপোর্ট ইউনিয়ন, যার সভাপতি স্বয়ং সেঠ বিক্রমজিৎ ছিল, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল। ট্রাকের চাকা থমকে গেল। বাজার বন্ধ হয়ে গেল। দুধ, সবজি আর রেশনের সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। এই আক্রমণ রাহুলের ওপর নয়, বরং সাধারণ মানুষের ওপর ছিল। সেঠের চাল পরিষ্কার ছিল, জনসাধারণকে কষ্ট দাও যাতে জনতা হাহাকার করে, আর এর দায় নতুন ডিএমের ঘাড়ে পড়ে। মিডিয়ায় খবর চলতে লাগল, অনভিজ্ঞ ডিএম, শহরে হাহাকার। রাহুল হার মানল না। সে তার প্রশাসনিক দক্ষতার পরিচয় দিল। সে সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্স, হোম গার্ড আর সরকারি গাড়িগুলোকে রাস্তায় নামিয়ে দিল। সে নিজে এসির ঘর ছেড়ে রোদে দাঁড়িয়ে রেশন আর দুধের ব্যবস্থা তদারকি করতে লাগল। সন্ধে নাগাদ শহর কিছুটা স্বস্তি পেল। রাহুলের পরিশ্রম দেখে মিডিয়া আর জনতার মনোভাবও বদলাতে লাগল। মানুষ বুঝতে পারল যে তাদের নতুন ডিএম তাদের জন্যই লড়ছে। শত্রুপক্ষ বুঝতে পারল যে রাহুল সরাসরি আঘাত সহ্য করতে পারে এবং ভয় পাওয়ার মতো লোক নয়। তাই তারা রাতের অন্ধকারে একটি অত্যন্ত নোংরা আর কাপুরুষোচিত চাল চালল। তারা রাহুলের আত্মসম্মান আর পরিবারের ওপর আক্রমণ করল। রাত 8টা বাজছিল। রাহুল ক্লান্ত শ্রান্ত ধুলোমাখা অবস্থায় নিজের বাড়িতে পৌঁছতেই দেখল তার সরকারি আবাসের বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। বাড়ির দরজা খোলা ছিল। সোনাম ভীত হয়ে এক কোণে দাঁড়িয়েছিল, আর রাহুলের বৃদ্ধ বাবা মা সোফায় কুঁকড়ে বসেছিলেন। সেখানে 3 জন লোক ছিল যারা কালো কোট পরেছিল এবং নিজেদের ব্যাংক রিকভারি এজেন্ট আর উকিল বলে পরিচয় দিচ্ছিল। রাহুলের মেজাজ বিগড়ে গেল। আপনারা কারা? আর আমার বাড়িতে ঢোকার সাহস কিভাবে হলো? শান্ত হন মিস্টার রাহুল।
তাদের মধ্যে একজন উকিলের ভাষায় একটি ফাইল নাড়িয়ে বলল, আমরা আপনার পুরনো পৈতৃক বাড়ির ব্যাপারে এসেছি। আপনার বাবা সেটি 5 বছর আগে মর্টগেজ বা বন্ধক রেখেছিলেন। 50 লাখ টাকার বিজনেস লোন নিয়েছিলেন, যা এখন ডিফল্ট হয়ে গিয়েছে। আমাদের কাছে কোর্টের ক্রোকের অর্ডার আছে। হয় এখনই টাকা জমা দিন, নয়তো কাল সকালে আপনার সেই পুরনো বাড়ি সিল করে দেওয়া হবে। রাহুল স্তব্ধ হয়ে গেল। কি আজে বাজে কথা! আমার বাবা কখনো কোনো লোন নেননি। ওটা আমাদের পৈতৃক বাড়ি, আমাদের স্মৃতি জড়িয়ে আছে ওখানে। তার বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমি কখনো কোনো সাদা কাগজেও সই করিনি। যদি সেই বাড়ি চলে যায় তবে আমি এই সদমা সইতে পারবো না। উকিল একটি ফাইল রাহুলের দিকে বাড়িয়ে দিল, মুখে এক কুটিল হাসি নিয়ে। কাগজ মিথ্যে বলে না সাহেব, দেখুন আপনার বাবার স্বাক্ষর আর সাক্ষীদেরও স্বাক্ষর আছে। রাহুল ফাইলটি ছিনিয়ে নিল আর কাগজগুলো দেখল। স্বাক্ষরগুলো একদম আসল মনে হচ্ছিল। এটি জালিয়াতির এক অনবদ্য নমুনা ছিল। শেঠ বিক্রমজিৎ বড় ধূর্ত মাথায় এই খেলা খেলেছিল। যদি কাল সকালে সংবাদপত্রে খবর ছাপা হতো, সৎ ডিএমের পরিবার ডিফল্টার, বাড়ি নিলাম, তবে রাহুলের সমস্ত সততা, সমস্ত সম্মান ধুলোয় মিশে যেত। এটি তাকে মানসিকভাবে ভেঙে ফেলার আর ব্ল্যাকমেল করার চক্রান্ত ছিল। সোনম রাহুলের হাত ধরল। রাহুল, এটা কি সত্যি? আমরা কি গৃহহীন হয়ে যাব? সেই প্রশ্নটি রাহুলকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। একদিকে পুরো শহর ছিল, যা তাকে সামলাতে হচ্ছিল, আর অন্যদিকে তার নিজের পরিবার, যা ভেঙে পড়ার মুখে ছিল। রাহুল দীর্ঘশ্বাস নিল। সে প্রায় হার মেনে নিয়েছিল। তার মনে হলো হয়তো এবার আপোষ করতেই হবে। তখনই তার নজর সেই লুনের কাগজের শেষ পাতায় লাগানো একটি অস্পষ্ট স্ট্যাম্পের ওপর পড়ল। সেই মোহরের ওপর লেখা ছিল, গ্যারেন্টার, VK অ্যাগ্রো কর্পোরেশন। রাহুলের চোখের মনি শুরু হয়ে গেল, মাথায় বিদ্যুৎ খেলে গেল। VK অ্যাগ্রো? সে বিড়বিড় করল। সে সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে ফোন বের করল এবং গ্যালারিতে গিয়ে একটি পুরনো ফটো জুম করে দেখল। এই ফটোটি সে তার আন্ডারকভার থাকাকালীন একটি গোডাউনে গোপনে তুলেছিল। হ্যাঁ, এটি সেই একই নাম ছিল। রাহুলের মুখে হঠাৎ এক ঠান্ডা রহস্যময় হাসি ফুটে উঠল। সেই হাসি যা দাবার সেই খেলোয়াড়ের মুখে আসে যে বুঝতে পারে সামনের জন ভুল চাল চেলে ফেলেছে। সে উকিলদের দিকে তাকালো এবং অত্যন্ত শান্ত গলায় বলল, তাহলে আপনারা বলছেন যে এই লোন আসল, আর এই পেপারও আসল? উকিল তেড়েফুঁড়ে বলল, অবশ্যই, 100% আসল, কোর্টেও এগুলোই চলবে। রাহুল বলল, ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। উকিলরা অবাক হয়ে গেল। ধন্যবাদ কিসের জন্য? রাহুল নিজের গলা চড়াল। গত 6 মাস ধরে আমি পাগলের মতো এটা খুঁজছিলাম যে শেঠ বিক্রমজিৎ নিজের কালো টাকা কোন ভুয়ো কোম্পানির মাধ্যমে সাদা করেন। আমি সেই কোম্পানির নাম তো জানতাম, VK অ্যাগ্রো, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ ছিল না যে এর আসল মালিক কে। আজ আমাকে ফাঁসানোর চক্করে তাড়াহুড়ো করে আপনারা আমার বাবার জাল লোন পেপারসে সেই কোম্পানিকেই গ্যারেন্টার বানিয়ে দিয়েছেন। এই কাগজগুলোতে আপনাদের ক্লায়েন্ট লিখিতভাবে স্বীকার করে নিয়েছেন যে VK অ্যাগ্রো ওনাদেরই কোম্পানি। রাহুল ফাইলটি নিজের মুঠোয় চেপে ধরল। যাকে আপনারা আমার ধ্বংসের পরোয়ানা ভাবছিলেন, আসলে সেটি শেঠ বিক্রমজিতের গ্রেপ্তারির পরোয়ানা। আপনারা নিজেদের জালে নিজেরাই পা আটকে ফেলেছেন। উকিলদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারল যে তাদের দিয়ে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তারা ফাইল ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। ফাইল ফেরত দাও! কিন্তু ততক্ষণে রাহুলের ইশারা পেয়ে বাড়ির বাইরে মোতায়েন নিরাপত্তাকর্মীরা ভেতরে চলে এসেছিল। রাহুল কড়া গলায় আদেশ দিল, গ্রেফতার করো এদের, আর পুলিশ কমিশনারকে ফোন করো, বলো যে প্রমাণ পাওয়া গিয়েছে, খোদ ওনাদের উকিলরাই এনে দিয়েছে। উকিলদের নিয়ে যাওয়া হলো। রাহুল কমিশনারকে সমস্ত প্রমাণ হোয়াটসঅ্যাপ করে দিল। কিন্তু রাহুল জানত যে শেঠ বিক্রমজিৎ এত সহজে হার মানার পাত্র নয়। ঘড়ির কাঁটা রাত 3টে বাজাচ্ছিল। শহর গভীর ঘুমে ছিল, কিন্তু ডিএম আবাসের বাতি জ্বলছিল। বাতাসে এক ভারী নীরবতা ছিল। রাহুল নিজের ড্রয়িং রুমে সোফায় বসে অপেক্ষা করছিল। তার সামনে টেবিলে সেই ফাইলটি রাখা ছিল যা শেঠ বিক্রমজিৎ আর খান্নার সাম্রাজ্যকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিতে পারত। তখনই গেটে হট্টগোল হল। গার্ড জানালো যে শেঠ বিক্রমজিৎ সিং এসেছেন, একাই। রাহুল অনুমতি দিল। কিছুক্ষণের মধ্যেই শেঠ বিক্রমজিৎ রুমে ঢুকলেন। আজ ওনার মুখে সেই পুরনো দাপট বা সেই মিষ্টি হাসি ছিল না। তার বদলে অস্থিরতা আর রাগ জায়গা করে নিয়েছিল। তাকে একটি আহত সিংহের মতো লাগছিল। তাহলে তুমি খেলা জিতে মিলে রাহুল? শেঠ কোনো ভূমিকা ছাড়াই বললেন। ওনার গলায় ক্লান্তি ছিল। আমি মানছি,
আমার ভুল হয়েছে। আমি তোমাকে কম গুরুত্ব দিয়েছিলাম। ওই লোনের কাগজগুলো আমার সবচেয়ে বড় ভুল ছিল। সেঠ নিজের পকেট থেকে একটি চেক বই আর একটি কলম বের করলেন। তিনি একটি চেক ছিঁড়লেন, তাতে নিজের সই করলেন এবং সেটি টেবিলের ওপর রাহুলের সামনে রেখে দিলেন। অঙ্কের জায়গাটি খালি ছিল। এটা ব্ল্যাঙ্ক চেক রাহুল, এতে যত খুশি তত অঙ্ক বসিয়ে নাও। 10 কোটি, 20 কোটি, যা তোমার মন চায়। শুধু এই ফাইলটা আমাকে দিয়ে দাও আর এই শহর থেকে নিজের বদলি করিয়ে নাও। তুমি তরুণ, টাকা নিয়ে ফুর্তি করো, কেন এই ঝামেলায় পড়ছ? সততা দিয়ে সংসার চলে না। রাহুল সেই চেকটির দিকে দেখল, তারপর সেঠের চোখের দিকে। ঘরে নীরবতা এতই গভীর ছিল যে ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির মতো মনে হচ্ছিল। সোনাম, যে অন্য রুমের দরজায় দাঁড়িয়ে সব দেখছিল, সে নিজের শ্বাস আটকে নিল। রাহুল ধীরে ধীরে উঠল। সে সেই চেকটি হাতে নিল। শেঠের চোখে আশার এক ঝিলিক দেখা দিল। ওনার মনে হল যে প্রত্যেক মানুষেরই একটি দাম থাকে। রাহুলও বিক্রি হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই রাহুল সেই চেকটি 2 টুকরো করে দিল, তারপর 4 টুকরো, এবং সেটি বাতাসে উড়িয়ে দিল। কাগজের টুকরোগুলো বরফের মতো শেঠের পায়ের কাছে গিয়ে পড়ল। শেঠজি, রাহুলের কণ্ঠস্বর অত্যন্ত শান্ত, কিন্তু কোনো পাহাড়ের মতো মজবুত ছিল। সম্পদ দিয়ে আপনি বাংলো কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, হয়তো কিছু সময়ের জন্য মানুষের বিবেকও কিনতে পারেন, কিন্তু একটি জিনিস আছে যা বিক্রিযোগ্য নয়, তা হলো একজন চৌকিদারের বিশ্বস্ততা। শেঠ অবাক হয়ে গেলেন। চৌকিদার? হ্যাঁ, চৌকিদার, রাহুল গর্বের সাথে বলল। তার চোখে চকমক ছিল। সেই রাতে খান্না সাহেব আমার মজা ওড়ানোর জন্য আমাকে চৌকিদার বলেছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে চৌকিদারের আসল কাজ কি। চৌকিদার সেই ব্যক্তি যে জেগে থাকে যাতে অন্যরা শান্তিতে ঘুমাতে পারে। আমি এই জেলার ডিএম, পরে আগে এই শহরের চৌকিদার। আমি আমার উর্দিকে, আমার দেশকে আর আমার মানুষকে ভালোবাসি, আর আমার বিবেক আপনার পুরো সম্পত্তির চেয়ে অনেক বেশি দামি। শেঠের মুখ চুন হয়ে গেল। তুমি অনেক বড় ভুল করছো রাহুল, সকাল হতেই আমি তোমাকে বরবাদ করে দেব। রাহুল নিজের ঘড়ি রেখল। সকাল হতে আর দেরি নেই শেঠজি। আর যেখানে ফাইলের কথা বলছেন, রাহুল টেবিলের ওপর রাখা ফাইলটি তুলে শেঠের হাতে ধরিয়ে দিল। শেঠ কাপা কাপা হাতে ফাইলটি খুললেন। ভেতরে সাদা কাগজ ছিল। রাহুল হাসল। আসল প্রমাণ তো আধা ঘন্টা আগেই স্টেট হোম সেক্রেটারি আর হাইকোর্টকে ডিজিটাল মেলের মাধ্যমে পাঠানো হয়ে গিয়েছে। এটা তো কেবল রদ্দি কাগজ। তখনই বাইরে গাড়ি থামার আওয়াজ পাওয়া গেল। এবার এগুলো শেঠের গুন্ডা ছিল না, এগুলো ছিল পুলিশ কমিশনার পুরো ফোর্স নিয়ে। কমিশনার রুমে এলেন এবং শেঠের সামনে দাঁড়িয়ে গেলেন। বিক্রমজিৎ সিং, আপনাকে জালিয়াতি, জমি দখল আর সরকারি কাজে বাধা দেবার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। হাত করার আওয়াজ প্রতিধ্বনিত হল। শেঠের খেলা শেষ হয়ে গিয়েছিল। কোনো রকম চিৎকার ছাড়া, কোনো রকম সহিংসতা ছাড়া, কেবল কলম আর বুদ্ধির জোরে একজন সৎ অফিসার শহরের সবচেয়ে বড় মাফিয়াকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল। কিছুদিন পর শহরের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। ধর্মঘট শেষ হয়ে গিয়েছিল। খান্না আর সেট জেলের গড়াদের পিছনে ছিল। সন্ধ্যার সময় অস্তগামী সূর্যের কমলা আলোতে রাহুল আর সোনম তাদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাস বইছিল। সোনম রাহুলের কাঁধে মাথা রাখল এবং হাসতে হাসতে বলল, রাহুল, জানো, সেই রাতে যখন তুমি আমাকে বাস স্টপে বলেছিলে যে তুমি ডিএম, আমার মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তুমি 6 মাস ধরে ওসব কিভাবে সহ্য করলে? সেই দারিদ্র্য, সেই কটূক্তি। রাহুল আকাশের দিকে তাকালো এবং দীর্ঘশ্বাস নিল। সোনম, কখনো কখনো সঠিক সময়ে আনার জন্য খারাপ সময়ের সাথে বন্ধুত্ব করতে হয়। যদি আমি মজুর সেজে ওসব সহ্য না করতাম, তবে আমি ওদের আসল দুর্বলতা কখনো খুঁজে পেতাম না। খান্না মামা আমাকে চৌকিদার বলে অপমান করেছিলেন, কিন্তু তিনি অজান্তেই আমাকে আমার আসল পরিচয় দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমি চৌকিদার, আর যতক্ষণ আমি আছি এই শহরের বিশ্বাসের ওপর কোনো আঁচ আসতে দেব না। দুজনেই হাসল। নিচে রাস্তায় শহরের গতি জারি ছিল, কিন্তু এখন সেই গতিতে ভয় নয়, স্বাধীনতা ছিল। মানুষের মনে এক নতুন আশা জেগে উঠেছিল যে যদি উদ্দেশ্য সৎ হয়, তবে একা একজন মানুষও সিস্টেম বদলে দিতে পারে। বন্ধুরা, রাহুলের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আপনার পদমর্যাদা বা আপনার পোশাক আপনার যোগ্যতা ঠিক করে না, বরং আপনার কর্ম আর আপনার চরিত্র আপনার আসল পরিচয় হয়। অপমানের জবাব মারামারি দিয়ে নয়, বরং নিজের সাফল্য আর সঠিক সময়ের অপেক্ষা দিয়ে দেওয়া উচিত। মনে রাখবেন,
সূর্যকে মেঘ কিছু সময়ের জন্য আড়াল করতে পারে, কিন্তু তাকে জ্বলে ওঠা থেকে আটকাতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্পটি? আপনারাও কি মনে করেন যে আসল প্রতিশোধ সেটাই যা রাহুল নিয়েছিল? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব চমৎকার গল্পের জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।